ক্লাস 12-এর তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র চ্যাপ্টারের আজ আমাদের লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 1-এ আমরা আলোচনা করেছি যে তড়িৎ প্রবাহ কি, বা অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়ার কারণ কি, বা এই তড়িৎ প্রবাহ সংক্রান্ত যে বিভিন্ন হিস্টোরিক্যাল যে বিভিন্ন পয়েন্টগুলো ডিসকাস করেছি, এবং তার সঙ্গে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়, যে ইলেকট্রন প্রবাহ। এবং তোমরা সবাই জানো যে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য অবশ্যই ইলেকট্রন প্রবাহ হওয়া জরুরি, বা ইলেকট্রন প্রবাহ না হলে কখনোই তড়িৎ প্রবাহ হওয়া সম্ভব না। এবং ইলেকট্রন প্রবাহ যেই দিকে হয়, তড়িৎ প্রবাহ ঠিক তার বিপরীত দিকে হয়। যে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য ইলেকট্রন প্রবাহ কেন জরুরি, বা অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো না হলে তড়িৎ প্রবাহ কখনোই সম্ভব নয়, এর ব্যাখ্যা আমি লেকচার নাম্বার 1-এ দিয়েছি। সেই জন্য আমাদের এই সেকেন্ড ক্লাস যে আমাদের আজকে আমরা পড়ব যে তড়িৎ চালক বল, যে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, যে তড়িৎ চালক বল। এই তড়িৎ চালক বল তোমাদের জানতে হবে কেন এই তড়িৎ প্রবাহ হওয়ার জন্য এই তড়িৎ চালক বল সব থেকে প্রধান ভূমিকা গ্রহণ করে। কেন করছে বা কিভাবে করছে সেটা তো আমরা আজকের ক্লাসে দেখতে পাবোই, জানতে পারবো, মেন শিখতে পারবো। কিন্তু এই ক্লাসটি দেখার আগে অবশ্যই লেকচার নাম্বার 1 তোমরা অবশ্যই দেখে নেবে। তাই লেকচার নাম্বার 1 দেখলে তোমাদের আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তুমি 100% তুমি বুঝতে পারবে। এবং এই ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি এই তড়িৎ চালক বল সম্পর্কে সমস্ত 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যে অ্যাকচুয়ালি তড়িৎ চালক বলটা কি, বা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এই তড়িৎ চালক বলকেও আমরা একটা প্রধান ভূমিকা গ্রহণ করতে দেখি। কেন দেখি সেটাই আজকে আমরা জানবো, শিখবো। তাহলে এবং তোমাদের আমি প্রথম ক্লাসে মানে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র চ্যাপ্টারের প্রথম ক্লাসে তোমাদের আমি তড়িৎ প্রবাহের সঙ্গে জল প্রবাহ এবং তাপমাত্রার প্রবাহের তুলনা করেছি। যে তড়িৎ প্রবাহের সঙ্গে জল প্রবাহের তুলনা করা হয়েছে এবং তারই একটা এখানে ডেমনস্ট্রেশন দেখানো আছে। যে অ্যাকচুয়ালি যে এ আছে, এ যে পাত্র আছে বা যে নল আছে বা যে জলস্তম্ভ আছে, এখানে এইচ হাইটের জল আছে এবং বি এখানে নল আছে। এবং তুমি ধরতে পারো যে এই বি যে নল, যেই নল দিয়ে এই জল প্রবাহিত হচ্ছে, এখানে তোমার ট্যাপ বা কল আছে বলে তুমি ধরতে পারো যে এখানে একটা ট্যাপ বা একটা কল আছে, ঠিক আছে। এবং এটা সি হচ্ছে আরেকটি জলস্তম্ভ যার উচ্চতা h2। তাহলে এর যে নল, এর জলস্তম্ভের উচ্চতা h1 এবং বি এই নল দিয়ে, এই সরু নল দিয়ে এ থেকে জল পাস করছে সিতে। এবং এই ট্যাপ তুমি ধরো যে এখন অফ করা আছে, এখন এই ট্যাপ অফ করা আছে। তাহলে এবার এই অফ করা অবস্থায় এ জলস্তম্ভে জলের উচ্চতা h1 এবং সি যে আরেকটি যে অপর যে নল, এখানে জলস্তম্ভের উচ্চতা হচ্ছে h2। তাহলে এবার এবং এই যে চক্র যেটা আছে এস, এই চক্র যে এই এস কি, এই এস সম্বন্ধে আমি পরে আলোচনা করছি। তুমি ধরো যে এখানে কিচ্ছু নাই, কোনো এস নাই, কিচ্ছু নাই, কোনো এস নাই। এস বলতে এখানে আমি সোর্স বা উৎস হিসাবে বুঝেছি, যে এস পদ হচ্ছে সোর্স মানে উৎস, ঠিক আছে। তুমি ধরো যে ফার্স্টে এই সোর্স নাই, তাহলে এ যে স্তম্ভ, এখানে জলের উচ্চতা h1, বি সরু নল এবং এক্ষেত্রে একটা ট্যাপ লাগানো আছে, এবং সি আরেকটি নল যেখানে জলস্তম্ভের উচ্চতা h2। এবার তুমি দেখো এই বি এই নলে যে ট্যাপ লাগানো আছে, সেই ট্যাপকে যদি আমি খুলে দিই, মানে অ্যাকচুয়ালি এই ট্যাপ আগে বন্ধ করা, মানে ট্যাপ আগে লাগানো আছে, মানে জল ফ্লো হতে দিচ্ছে না।
তাহলে এবার এই ট্যাপকে যদি খুলে দিই বা এই ট্যাপকে যদি অন করে দিই, এই ট্যাপকে যদি অন করে দিই তাহলে কি দেখবো, তাহলে তুমি দেখবে যে এ যে নলে সেই জলস্তম্ভের উচ্চতা h1, এটা h2, এবং h1 গ্রেটার দেন h2 হওয়ার জন্য এ নলে জলের চাপ বেশি পড়েছে এবং সিতে জলের চাপ কম পড়েছে। তাহলে জল এক জায়গা থেকে অপর জায়গায় ফ্লো করে কোন শর্তে, চাপের পার্থক্যের জন্য। তাহলে এখানে চাপ বেশি, এখানে চাপ কম, তাহলে জল উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ফ্লো করবে। এবং আমি এটা তোমাদের প্রথম ক্লাসে দিয়েছি যে তড়িৎ প্রবাহ বোঝানোর সময়। তাহলে এই বি নল, এই বি ট্যাপকে যদি খুলে দিই তাহলে কি দেখবো, যে এই এ জলস্তম্ভ থেকে সি জলস্তম্ভে জল ফ্লো হচ্ছে। তাহলে এবার বলো জল ফ্লো হচ্ছে কেন, জল ফ্লো হচ্ছে চাপের পার্থক্য থাকার জন্য। তাহলে জল কি সারা জীবন ফ্লো হতেই থাকবে, জল কি সারা জীবন ফ্লো হতে থাকবে না, জল ফ্লো করছে কেন, যে চাপের পার্থক্য আছে, ওটাই কি ওর কাছে একটা খিদে, তাই তো, যে চাপের পার্থক্য আছে, চাপের পার্থক্য যখনই মিটে গেল তখনই খিদে গেল মিটে, তখন কি ও জল ফ্লো বন্ধ করে দেবে, তাই তো। যে অ্যাকচুয়ালি আমরা ততক্ষণ খাবো যতক্ষণ না কি যে আমাদের পেট না ভরছে, তাহলে অ্যাকচুয়ালি কি যে খাবার ঢুকছে, খাবার ভিতর দিকে ঢুকছে, তার মানে কি একটা পার্থক্য আছে, একটা খিদের পার্থক্য আছে। এবার যখনই আমি খাওয়া স্টপ করব তার মানে কি আমার খিদের যে পার্থক্য সেটা শূন্য হয়ে গেছে। তাহলে এ থেকে সিতে জল ফ্লো হচ্ছে কেন, কারণ চাপের পার্থক্যের জন্য। তাহলে এই চাপের পার্থক্য যখন শূন্য হয়ে যাবে তখন জল ফ্লো করবে না। কিন্তু এই চাপের পার্থক্য যদি আমি আজীবন, আমি লাইফ টাইম, আমি সারা জীবন যদি বজায় রাখতে পারি তাহলে যে জল সেও সারা জীবন ফ্লো করতে পারবে বা ফ্লো করতে থাকবে। এটাই, এই কনসেপ্টটা বুঝলে তুমি তড়িৎচালক বলের কনসেপ্ট তুমি ইজিলি বুঝতে পারবে। তাহলে কি বললাম, যে এ থেকে সিতে জল ফ্লো করছে কেন, এ এবং সি এর মধ্যে চাপের পার্থক্য আছে। তাহলে জল ফ্লো করে কোন শর্তে, জল ফ্লো করার শর্তই হচ্ছে চাপের পার্থক্য। তাহলে চাপের পার্থক্য থাকার জন্যই জল এক জায়গা থেকে অপর জায়গায় ফ্লো করে, কেন এই চাপের যে পার্থক্য তাকে মেটানোর জন্য বা চাপের যে পার্থক্য তাকে জিরো করার জন্য, তাই তো। তাহলে তুমি ধরো যে আমি ফার্স্টে কি বলেছি, এই সোর্স নাই, তাহলে কি দেখবো এখানে H1 এখানে H2, এই বি নল যে ট্যাপ আছে ওই ট্যাপকে দিলাম খুলে, তাহলে দেখবো যে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এই এ থেকে সিতে বি নল দ্বারা জল প্রবাহিত হওয়ার পর দেখবো যে জাস্ট কয়েক সেকেন্ড পর যে এই জলটা নামবে, এই জলটা উঠবে। ঠিক আমরা দেখবো যে কিছুক্ষণের মধ্যে বা কয়েক সেকেন্ড পর দেখবো যে এই এ নলে জলস্তরের উচ্চতা এবং সিতে জলস্তরের উচ্চতা সমান হয়ে যাবে। এবং কিছুক্ষণের মধ্যেই তাহলে এ নলে জলস্তরের উচ্চতা এবং সিতে জলস্তরের উচ্চতা, এ নলে জলস্তরের উচ্চতা এবং সি নলে জলস্তরের উচ্চতা সমান যদি হয়ে যায় তাহলে চাপের পার্থক্য কত হবে, জিরো, তাই তো। তাহলে এ এবং সিতে এখন হাইটের ডিফারেন্স আছে, ফলে চাপের পার্থক্য আছে, ফলে জল এ থেকে সিতে প্রবাহিত হবে। কিন্তু এই যদি ট্যাপ যদি ওপেন করে দিই বা যদি ট্যাপ যদি অন করে দিই তাহলে কি দেখবো যে জল এ থেকে সিতে প্রবাহিত হবে ততক্ষণ হবে যতক্ষণ না ওদের দুই নলে চাপের পার্থক্য শূন্য হচ্ছে, তাই তো। এবং আমরা কি দেখবো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে চাপের পার্থক্য শূন্য হয়ে যাবে, মানে এই নলে হাইট আর এই নলে হাইট হয়ে যাবে সমান, তাহলে চাপের পার্থক্য শূন্য, তাহলে জল আর ফ্লো করবে না। কেন, এই যে বললাম যে আমরা ততক্ষণ খাবো যতক্ষণ না খিদের পার্থক্য থাকবে। তাহলে এবার কি হবে, কোনো চাপের পার্থক্য নাই, তাহলে জল ফ্লো বন্ধ হয়ে যাবে। কিন্তু তাহলে জল ফ্লো বন্ধ হয়ে যাবে, কিন্তু এই জল ফ্লোকেই, তাহলে জল ফ্লোকেই, জলের যে প্রবাহিত হচ্ছে তাহলে জলের যে ফ্লো হওয়া, তাহলে জলের ফ্লো হওয়াকে যদি বজায় রাখতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ওই জলের ফ্লো হওয়ার যে শর্ত সেটাকে আজীবন বজায় রাখতে হবে। তাহলে জল ফ্লো করছে কেন, জল ফ্লো করছে চাপের পার্থক্যের জন্য। তাহলে এই নলের মধ্যে দিয়ে জলকে যদি লাইফ টাইম, যদি সারা জীবন যদি জলকে যদি প্রবাহিত করতে দিতে হয় বা যদি প্রবাহিত করতে হয় তাহলে আমাকে আজীবন পর্যন্ত এই দুই নলে চাপের পার্থক্য বজায় রাখতে হবে। তাহলে কি করতে হবে,
তাহলে কি করতে হবে, তাহলে এখানে আমাকে একটা সোর্স বা একটা উৎস আমাকে ইউজ করতে হবে। এই সোর্স ইউজ করতে হবে যেটি করবে জলের তো সাধারণ ধর্ম যে জল উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যাবে, কেন, চাপের পার্থক্যকে শূন্য করার জন্য। কিন্তু এবার কোনো একজন সোর্স যদি সেই যে জলটা গেল কোথায়, নিম্ন চাপে, এখানে জলটা ফ্লো হচ্ছে, এখানে জল কি ফ্লো হচ্ছে, এবার কেউ একজন যদি ওই জলকেই যদি আবার যদি নিয়ে আসে, মানে কি করতে হবে, মানে একদম সঙ্গে সঙ্গে যে এ নল থেকে সিতে যখন জল ফ্লো হচ্ছে, তাহলে জল কেন ফ্লো হচ্ছে, চাপের পার্থক্যের জন্য। কিন্তু আমাকে এই বি নল দিয়ে জলের যে প্রবাহ তাকে কন্টিনিউ করার জন্য আমাকে চাপের পার্থক্য বজায় রাখতে হবে। তাহলে চাপের পার্থক্য কি বজায় রাখার জন্য, তাহলে এই নিম্ন যে চাপযুক্ত নল আছে, তাহলে এখান থেকে কি আমাকে অলওয়েজ জলটাকে আমাকে কোনো নলের সাহায্যে এবং কোনো যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে আমাকে সেই নিম্ন চাপযুক্ত থেকে ওই জলকে আবার উচ্চ চাপে ফ্লো করাতে হবে, তাই তো। তাহলে মন দিয়ে বুঝো, তাহলে এ নল থেকে সি নলে জল প্রবাহিত হচ্ছে চাপের পার্থক্য বজায়, এ থেকে সিতে জল প্রবাহিত করা হচ্ছে চাপের পার্থক্যকে শূন্য করার জন্য। কিন্তু এই যে সোর্স যদি ইউজ করি, তাহলে এবার সোর্স কি করছে, এই নিম্ন থেকে মানে নিম্ন চাপ থেকে আবার জলকে উচ্চ চাপে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এ চেষ্টা করছে, এই যে এখান থেকে সিতে জল যাচ্ছে কেন, কারণ কি অ্যাকচুয়ালি এখান থেকে জল ফ্লো হচ্ছে চাপের পার্থক্যকে শূন্য করার জন্য। কিন্তু আবার কোন একজন সোর্স ও আবার কি হচ্ছে, ও আবার নিম্ন থেকে জলকে আবার উচ্চে পাঠাচ্ছে। তাহলে এ পাঠাচ্ছে সিতে চাপের পার্থক্য সমান করার জন্য, যতক্ষণ হবে সমান তখন জল ফ্লো হতে থাকবে। কিন্তু আবার একটা সোর্স কি করছে, এ আবার এই নিম্ন থেকে জলকে আবার এতে পাঠাচ্ছে। তার মানে এই যে এস বা এই সোর্স যতক্ষণ কাজ করবে, এই সোর্স যতক্ষণ নিম্ন চাপযুক্ত অঞ্চল থেকে উচ্চ চাপে যতক্ষণ জল ফ্লো করাবে, ততক্ষণ কি একটা কন্টিনিউ চাপের পার্থক্য বজায় থাকবে। তার মানে চাপের পার্থক্য কন্টিনিউ বজায় থাকার জন্য জল কন্টিনিউ ফ্লো হতেই থাকবে। এই সোর্স যখনই বন্ধ হয়ে গেল, তাহলে কি এই সোর্স যখনই বন্ধ হয়ে যাবে তখন এ থেকে সিতে জল আসবে, কিন্তু ওই জল আবার সি থেকে এ থেকেও পাঠাচ্ছে না। তাহলে কি হবে, কিছুক্ষণের মধ্যে চাপের পার্থক্য শূন্য হয়ে গিয়ে জল পুরো বন্ধ হয়ে যাবে। তাহলে মেন যে এ থেকে সিতে কন্টিনিউ জল প্রবাহিত হওয়ার জন্য অবশ্যই একটা বাহ্যিক এজেন্টকে কাজ করতে হবে, যে কিনা এই নিম্ন চাপ থেকে জলকে উচ্চ চাপে অলওয়েজ পাঠাবে। তাহলে কি এ থেকে সিতে জল পাঠাচ্ছে, এ থেকে সিতে জল আসছে কেন, কারণ চাপের পার্থক্য শূন্য করার জন্য। কিন্তু আবার কেউ কি করছে, কেউ একজন উৎস যে আছে সে আবার বদমাইশি করে সি থেকে এবার এতে জল পাঠাচ্ছে। তার মানে কি, যে আলটিমেটলি কন্টিনিউ যে জলের চাপের পার্থক্য থেকেই যাচ্ছে, তাহলে জল কি হবে, তাহলে জল অলওয়েজ ফ্লো করতেই থাকবে। এবং সেই কনসেপ্টটাই আমরা এই তড়িৎ চালক বল হিসাবে কাজ করে, মানে সেটাই যে অ্যাকচুয়ালি যে সোর্স, এই সোর্সটাই কি, এই সোর্সই হচ্ছে এই নলের মধ্যে দিয়ে জলের প্রবাহিত হওয়ার উৎস, তাই তো। যে অ্যাকচুয়ালি যদি বলি এটির নাম দিই আমরা, কি নাম দিলাম ডি, নাম দিলাম ডি, তাই তো, এ বি সি ডি। তাহলে এই ডিটাই কি, এই নলের মধ্যে দিয়ে জল ফ্লো হওয়ার সোর্স বা উৎস। এ যদি কাজ না করে তাহলে এখানে কি হবে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই চাপের পার্থক্য শূন্য হয়ে যাবে, তাহলে জল পুরো বন্ধ হয়ে যাবে। এবং সেম কাজটাই এখানে হচ্ছে। তাহলে দেখো ঠিক সেভাবে যে যেমন জল ফ্লো হওয়ার শর্ত কি, চাপের পার্থক্য, ঠিক তেমনই তোমরা জানো যে কোনো একটা আহিত বডি থেকে অপর আহিত বডিতে আধান ফ্লো করা। অ্যাকচুয়ালি আধান ফ্লো করা মানে কি, যদি বলি ইলেকট্রন ফ্লো হচ্ছে বা আধান ফ্লো হচ্ছে, তাহলে আধান ফ্লো হয় মানে কি, কারেন্ট, তড়িৎ প্রবাহ, তাই তো। তাহলে কারেন্ট ফ্লো মানে আধান ফ্লো হওয়া কারেন্ট, আবার ইলেকট্রন ফ্লো হওয়াকে আমরা কারেন্টই বলি, তাই তো। তোমরা আগের ক্লাসে তোমরা জেনেছো। তাহলে এ বডি থেকে বি বডিতে এই আধান
ফ্লো হওয়ার শর্ত কি? বিভবের পার্থক্য, তাই তো? তাহলে জল ফ্লো হওয়ার কারণ কি? চাপের পার্থক্য। আবার কোনো একটি আহিত বডি থেকে অপর আহিত বডিতে তাহলে আধান ফ্লো হওয়ার শর্ত কি? বিভবের পার্থক্য। তাহলে এই এ যে বডি আছে তার বিভব v1, যে বি বডি আছে তার বিভব হচ্ছে v2, এবং এখানে ধরা হয়েছে যে v1 গ্রেটার দেন v2, তার মানে বি বডি অপেক্ষা এ বডি বিভব বেশি আছে। তাহলে এ এবং বি কে যদি সরাসরি তার দিয়ে যুক্ত করলে তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আধান ফ্লো হবে, অবশ্যই ফ্লো হবে। তাহলে আধান ফ্লো হওয়া মানে কি? কারেন্ট আমরা পাবো, কিন্তু সেই কারেন্ট আমরা পাবো কি? জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। কেন? এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তাহলে বিভবের পার্থক্য আছে, তাহলে আধান ফ্লো করবে। তাহলে আধান ফ্লো করবে কতক্ষণ? যতক্ষণ না দুই পয়েন্টের মধ্যে বিভব সমান হয়ে যায়, মানে এই দুটো বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত বিভবের পার্থক্য শূন্য হয়ে যায়, তাই তো? এবং তোমরা তো অবশ্যই পড়েছো যে ধারক চ্যাপ্টারে যে দুটি বিভিন্ন বিভবযুক্ত গোলক দ্বয়ের মধ্যে আধান বন্টন তোমরা অবশ্যই পড়েছো, তাই তো? তোমার ধারকে অবশ্যই আমি পড়িয়েছি এবং ভিডিও দেওয়া আছে। তাহলে এ থেকে এই বি তে আধান ফ্লো হওয়ার কারণ কি? বিভবের পার্থক্য। তাহলে প্রথমে তার দিয়ে যুক্ত করে আধান ফ্লো হবে, কিন্তু কিছুক্ষণের মুহূর্তে আধান ফ্লো বন্ধ হয়ে যাবে। কেন? কারণ এই উচ্চ থেকে নিম্ন বিভবে আধান ততক্ষণ ফ্লো করবে যতক্ষণ না বিভবের পার্থক্য থাকবে। তাহলে কি হবে? আধান তো ফ্লো হচ্ছে, কেন ফ্লো হচ্ছে? বিভবের পার্থক্যটাকে শূন্য করার জন্য। তাহলে কি হবে? তাহলে কিছুক্ষণ পর বিভবের পার্থক্যটা শূন্য হয়ে গিয়ে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। তার মানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমরা মাত্র কারেন্ট পাবো, কিন্তু আমরা কি সেটা পাই? আমরা তো সেটা পাই না। আমরা কি পাই? আমরা একটা কন্টিনিউ একটা হচ্ছে তড়িৎ প্রবাহ পাই। তাহলে এই কন্টিনিউ সেম ভাবে যে এর সঙ্গে তুমি এর কম্পেয়ার করতে পারো, যে এখানে কন্টিনিউ জলের প্রবাহ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? কন্টিনিউ আমাকে চাপের পার্থক্য বজায় রাখতেই হবে। ঠিক এখানেও যে আমাদের কন্টিনিউ যে আধানের প্রবাহ বা তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য এখানেও আমাকে বিভবের পার্থক্য অলওয়েজ, এখানে তাহলে কি করতে হবে? যে অলওয়েজ আমাকে বিভবের পার্থক্য বজায় রাখতেই হবে। তাহলে তাহলে এ গোলক থেকে বি গোলকে আধান আসছে, কেন? বিভবের পার্থক্যকে শূন্য করার জন্য। তাহলে এবার যদি কোনো একজন সোর্স কি করলো? এই নিম্ন বিভব থেকে কোনো আধানকে আবার যদি উচ্চ যদি বিভবে যদি পাঠাই দেয়, এ থেকে বিতে আধান আসছে, কেন? বিভবের পার্থক্যটাকে শূন্য করার জন্য। আবার কোন একজন সোর্স যদি ওই আধানকে যদি তৎক্ষণাৎ যদি হচ্ছে নিম্ন থেকে যদি আবার যদি উচ্চতে পাঠায় দেয়, তাহলে কি হবে? তাহলে অলওয়েজ বিভবের পার্থক্য বজায় থাকবেই। তার মানে কি? তাহলে কারেন্ট ফ্লোটা হতেই থাকবে। তার মানে এই সোর্স যদি না থাকতো তাহলে নিম্ন বিভব থেকে আধান উচ্চ বিভবে আসতে পারতো না, তাহলে একটা কন্টিনিউ বিভবের পার্থক্য বজায় থাকতো না, তাহলে আমরা কন্টিনিউ একটা তড়িৎ প্রবাহ পেতে পারতাম না। তাহলে এই যে সোর্স, এই সোর্সকে আমরা কি বলি? এই সোর্সকে আমরা বলি যে ইএমএফ, যে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাকচুয়ালি ইলেকট্রোমোটিভ ফোর্স, যে অ্যাকচুয়ালি এখানে ফোর্স কেন বলছে? এখানে ফোর্স বলছে এই কারণেই, কারণ এ থেকে বিতে তো আধান সরাসরি আসবে, এটাই তো আধানের ধর্ম। উচ্চ থেকে নিম্ন বিভবে আধান ফ্লো করবে, এটাই আধানের ধর্ম। কিন্তু এবার যে কোনো একজনকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে যার জন্য ওই আধান বি থেকে এটে যাবে। তার মানে কি? যে অ্যাকচুয়ালি এখানে ফোর্স কেন বলছে? ফোর্স বলতে বোঝাচ্ছে যে ওই কোনো আধানকে বি থেকে এতে পাঠাতে হবে। তাহলে বি থেকে যদি এতে যদি পাঠানো হয় তাহলে কি হবে? তাহলে এই নিম্ন বিভব থেকে যদি উচ্চ বিভবে যদি আধানকে পাঠানো যায়, নিম্ন থেকে যদি উচ্চ বিভবে আধানকে পাঠানো যায়, তবে অলওয়েজ কি বিভবের পার্থক্য থাকছে, ফলে তড়িৎ প্রবাহ আমরা পেতেই থাকবো বা কারেন্ট ফ্লো অলওয়েজ হতে থাকবে, তাই তো? তাহলে এখানে ফোর্স কেন বলছে? তাহলে আমাকে কোনো একটা বল অ্যাপ্লাই করে বা আমাকে কি কোনো একটা বল অ্যাপ্লাই করে ওই আধানকে বি থেকে এতে পাঠাতে হবে। তাহলে বি থেকে
এতে যদি আধানকে পাঠাতে হয় তাহলে কি আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য একে কি বলছে ইলেকট্রোমোটিভ ফোর্স। কিন্তু অ্যাকচুয়ালি এই ইলেকট্রোমোটিভ ফোর্স যে ফোর্স, এই ফোর্স কিন্তু কোনো যে তোমাদের মেকানিক্সের বল না। যে এখানে ফোর্স বলেছে এই কারণে যে ইলেকট্রোমোটিভ ফোর্স, যে অ্যাকচুয়ালি কি যে ওই মোটিভ মানে কি ওকে মোশন করানোর জন্য আমাকে যে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং সেটাই কি এক্ষেত্রে একটা শক্তি কাজ করে। অ্যাকচুয়ালি এই ফোর্স কিন্তু কোনো ফোর্স না যে F ইকুয়ালস টু m ইন্টু a, যে এক্ষেত্রে কোনো ফোর্স বলতে এমন না যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কেন? এখানে কিন্তু কোনো অ্যাক্সেলারেশন কাজ করে না। কেন? তোমরা জানো বা তোমাদের সঙ্গে তো বলেছি যে আধান একটা স্থির বেগে ফ্লো করে, এবং যখন পড়াবো বিচলন বেগ তখন বিচলন বেগে তোমাদের পাবে যে ও আধান কিন্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ফ্লো হচ্ছে, তখন সেটা আমি তখনই বলে দেবো। ক্লিয়ার? তার মানে তোমরা বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি এক্ষেত্রে এই সোর্সের যা কাজ এই সোর্সের সেম কাজ। তাহলে এই সোর্সের কাজ কি? অলওয়েজ দুই স্তম্ভের মধ্যে চাপের পার্থক্য বজায় রাখা, যার জন্য জলের প্রবাহটাও বজায় থাকবে। সেম এক্ষেত্রেও এই যে সোর্স, তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখা। তাহলে এই সোর্স কি করছে? ওই আধানকে আবার বি থেকে এতে নিয়ে যাচ্ছে, ফলে কি দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বজায় থাকছে, তাহলে আধান কন্টিনিউ ফ্লো করতে আছে। কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের বাস্তব জীবনে ঘটছে কিভাবে, বা অ্যাকচুয়ালি যে এটা তোমরা এরকম সিম্পল একটা বুঝতে পারলে, কিন্তু অ্যাকচুয়ালি এই ইলেকট্রোমোটিভ ফোর্সের মেন ফ্যাক্টটা কি, বা অ্যাকচুয়ালি আমাকে কিভাবে আমরা ইউজ করি, বা ওর এবার আরেকটু বেসিক জিনিস বলছি। তুমি ধরো যে এটা কোনো একটা তড়িৎ যন্ত্র, তাহলে এটা কোনো একটা তড়িৎ যন্ত্র। তাহলে এবার অ্যাকচুয়ালি এটাকে আমরা কি বলি? তড়িৎ চালক বল বা ব্যাটারি তার সিম্বল। এটা হচ্ছে তড়িৎ চালক বল বা কোনো ব্যাটারি তার সিম্বল। এটাকে আমরা কি বলি? তড়িৎ কোষ, সেল। এটা হয় প্লাস, এটা হয় মাইনাস, তাই তো? এটা হয় প্লাস, এটা হয় মাইনাস। এবং তার আগে বলি, দেখো তো এই সোর্স কোন জল সৃষ্টি করছে কি? এই যে সোর্স কোন জল সৃষ্টি করছে কি? না, এই সোর্স কোন জল সৃষ্টি করছে না। এই সোর্সের কাজ কি? শুধু জলকে নিম্ন থেকে উচ্চে পাঠানো, মানে চাপের পার্থক্যকে বজায় রাখা। ঠিক তেমনই এই যে সোর্স, যাকে আমরা বলছি ইএমএফ, তাহলে এই ইএমএফ এর কাজ কি? এর কাজ কি আধান সৃষ্টি করা? না, এর কাজ কিন্তু আধান সৃষ্টি করা না। তড়িৎ চালক বল বা ব্যাটারি কখনোই আধান সৃষ্টি করে না, কখনোই আধানকে সৃষ্টি করে না। তাহলে এই ইএমএফ বা সোর্সের কাজ কি? শুধু আধানকে নিম্ন থেকে উচ্চে পাঠানো। কি বললাম? শুধু আধানকে নিম্ন থেকে উচ্চে পাঠিয়ে বিভবের পার্থক্যকে বজায় রাখা, তাহলে কারেন্ট ফ্লোটা বজায় থাকবে। তাহলে কার জন্য? এই এস এর জন্য। এই এস কে আমরা কি বলবো? যে সোর্স। তাহলে এক্ষেত্রে এই জল প্রবাহিত হওয়ার জন্য এই এসটাই কি, বা এই ডি, ওটাই মানে সোর্স। আর এক্ষেত্রে কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে এই যে ইএমএফ, এটাকে আমরা কি বলবো? যে সোর্স। তাহলে ব্যাটারি কখনো আধান সাপ্লাই করে না। আগেই বলছি, ব্যাটারি বা এই যে তড়িৎ চালক বল কখনোই বা তড়িৎ উৎস কখনোই আধান তৈরি করে না। ও শুধুমাত্র ওর কাজ কি? ওর কাজ হচ্ছে শুধুমাত্র আধানকে নিম্ন থেকে উচ্চে পাঠানো। এবার প্রশ্ন হচ্ছে উচ্চ নিম্ন পাঠানো। এবার প্রশ্ন হচ্ছে এই যে ইএমএফ ও এরকমই আধানকে নিম্ন থেকে উচ্চে পাঠাবে কি? কখনোই না। যে এই ইএমএফ কখনোই ওই আধানকে নিম্ন থেকে উচ্চে কখনোই পাঠাতে পারবে না। এবং অ্যাকচুয়ালি তোমাকে বলে দিই যে এই জিনিসটা কিন্তু একটা মেন যে উদাহরণ হচ্ছে ফোয়ারা। হ্যাঁ, ফোয়ারা। যে অ্যাকচুয়ালি তোমরা দেখবে যে বিভিন্ন দুর্গাপূজা বা বিভিন্ন কালী পূজায় বা বিভিন্ন আমাদের ফেস্টিভ্যালে, হ্যাঁ, যে বা বিভিন্ন শহরের মোড়ে মোড়ে কি থাকে? একটা ফোয়ারা থাকে। হ্যাঁ, যাকে আবার সেখানকার পাড়ার লোক বা সেখানকার যে শহরের মানুষ নাম কি দেয়? যে ফোয়ারা লোক, তাই তো? যে দেখবে তোমার ফোয়ারা, যে অ্যাকচুয়ালি
এটা সম্পূর্ণ ফোয়ারা। তোমরা কি দেখবে, তোমরা দেখবে যে ওই ফোয়ারা দিয়ে জল অলওয়েজ পড়তেই আছে, জল অলওয়েজ পড়তেই আছে। তাহলে কি হবে, তাহলে তো 1 ঘন্টার মধ্যে ওই জায়গাটা একদম জলে ভেসে যাবে। কিন্তু তাই হয় কি না, তোমরা শুধু কি রাখো, শুধু তোমরা দেখো যে জল পড়ছে, বাট ওই ফোয়ারার পাশে যে একটা মোটর লাগানো আছে সেটা তোমরা চোখে দেখো না, তাই তো? অ্যাকচুয়ালি দেখবে যে যেখানে ফোয়ারা আছে তার ঠিক পাশে একটা মোটর লাগানো আছে, যে মোটরটা এক্ষেত্রে সোর্স হিসাবে কাজ করছে, মানে ওই জলকে নিম্ন থেকে উচ্চে পাঠাচ্ছে, মানে চাপের পার্থক্য বজায় রাখছে, মানে জলের ফ্লোটা বজায় রাখছে। তাহলে ঠিক সেভাবে যে এক্ষেত্রে এই যে যে সোর্স ওর কি, ওরও কাজ হচ্ছে বিভবের পার্থক্য বজায় রাখা, কিন্তু আধান কখনোই আধান সৃষ্টি করে না। তাহলে তুমি দেখো যে এই যে এটা আছে, এটা কি আছে, একটা আছে রোধ। হ্যাঁ, এটা কি রোধ? রোধ না, ঠিক এটা হচ্ছে আমাদের তড়িৎ যন্ত্র। এই তড়িৎ যন্ত্র, তুমি ধরো যে এই যে তড়িৎ যন্ত্র, সেটা একটা লাইট হতে পারে বা ফ্যান হতে পারে, তাই তো? তাহলে দেখো যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই তড়িৎ যন্ত্রটা চলছে কেন? কারণ এই যে এই আধানকে, তাহলে কি হচ্ছে, এই আধানকে, এটা তো প্লাস, মানে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তাহলে কি হবে, আধান খুব সহজেই উচ্চ থেকে নিম্ন বিভবে ফ্লো হবে, তাই তো? এটাই মেন, কিন্তু যে এই যে এই সোর্সটাই এটা, যেটা আমরা বলি ব্যাটারি বা তড়িৎচালিত বল। তাহলে এই প্লাস, এটা প্লাস মানে উচ্চ বিভব, মাইনাস মানে নিম্ন বিভব। তাহলে আধান কি বলে, আধান, তাহলে আধান সহজেই প্লাস থেকে মাইনাসে ফ্লো হবে, কেন? বিভবের পার্থক্যের জন্য। তাহলে এই বিভবের পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণ এটাতে ফ্লো হতে থাকবে। তার মানে এই প্লাস থেকে মাইনাসে আধান ফ্লো করলো, তাহলে ফ্লো করে যদি এখানে আসে তাহলে তো কি হবে, এটাতে বিভব পার্থক্য শূন্য হয়ে যাবে। তাহলে এবার এই যে তড়িৎ যন্ত্র, এই তড়িৎ যন্ত্রের কাজ কি? এই তড়িৎ যন্ত্রের কাজ হচ্ছে যে আধানটা প্লাস থেকে মাইনাস আসলো তাকে আবার এই মাইনাস থেকে শুধুমাত্র প্লাসে ট্রান্সফার করে দেওয়া, তাই তো? শুধুমাত্র একটা জিনিস ভাবো যে যে তড়িৎ যন্ত্র, এই লাইট বা বিভিন্ন ফ্যান বা বিভিন্ন আমাদের ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতি আছে, তাহলে এই সব যন্ত্রপাতি এমনি চলছে কি? এমনি চলছে কি? কখনোই এমনি চলছে না কিন্তু। কেন? অ্যাকচুয়ালি কি, বিভিন্ন তড়িৎ যন্ত্র তো চলার জন্য ও কিছু শক্তি দায়িত্ব করে, বা ও কিছু শক্তি ও রূপান্তরিত করে, ঠিক কি না? তার মানে মেন কি, মেন এই যে মাইনাস থেকে প্লাসে এই আধানকে ট্রান্সফার করার জন্য এই তড়িৎ কোষকে কিছু পরিমাণ কাজ করতে হয়। তাহলে এই তড়িৎ কোষ যে পরিমাণ কাজ করলো, তাহলে সেই পরিমাণ কি শক্তি এর লস হবে, ঠিক কি না? আরে উচ্চ থেকে নিম্ন, দেখো ভালো করে দেখো যে এটা এখানে আছে, এটা আছে, আমি তুললাম পড়ছে, তুললাম পড়ছে, তুললাম পড়ছে, তুললাম পড়ছে, তুললাম পড়ছে। তার মানে কি, আলটিমেটলি ও ততক্ষণ পড়বে, এ পেনটা ততক্ষণ পড়বে যতক্ষণ পর্যন্ত আমি ওকে উপরে তুলতে থাকবো, ঠিক কি না? এই পড়লাম শেষ, আবার তুললাম, আবার পড়ছে, তুললাম পড়ছে। তাহলে ও পড়বে কতক্ষণ? যতক্ষণ আমি কাজ করব। তাহলে আমি যতক্ষণ ওকে নিম্ন থেকে উচ্চে তুলবো ততক্ষণ কি ও কিন্তু কন্টিনিউ পড়তে থাকবে। সেম কাজটা করছে তড়িৎচালিত বল। তাহলে এই নিম্ন থেকে উচ্চে যখন উঠাবো তখন এই কলম বা এই মার্কারটা এরকমই উঠবে না। তাহলে এই নিম্ন থেকে উচ্চে উঠানোর জন্য আমাকে কিছু কাজ করতে হবে, তার জন্য আমার কিছু শক্তি লস হবে, এবং ওই যে শক্তি লস হলো সেটাই এই মার্কার পাবে, এবং সেই শক্তি নিয়ে ও আবার এই নিচের দিকে ফিরে আসবে। সেম ব্যাপার হচ্ছে এখানে। তাহলে সেম এই যে তড়িৎ কোষ কি করছে, এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, এই যে নিম্ন থেকে উচ্চ বিভবে আমি উঠাচ্ছি, ফলে আমার কাজ হচ্ছে, ফলে আমার শক্তি লস হচ্ছে। সেম ভাবে এই ব্যাটারি এই মাইনাস থেকে প্লাসে আধানকে পাঠাচ্ছে, তাহলে নিম্ন থেকে উচ্চে পাঠানোর জন্য এই ব্যাটারি কিছু কাজ করছে, তাহলে ব্যাটারির কিছু শক্তি লস হচ্ছে, তাই তো? আমি একে নিম্ন থেকে উচ্চে উঠালাম, আমি কাজ করলাম, তাহলে আমার শক্তি লস হচ্ছে। তাহলে এবার ওই শক্তিটা কি হলো, তাহলে যে পরিমাণ শক্তি লাভ করলো সেম শক্তি নিয়ে ও আবার নিচে ফিরে আসলো। তার মানে কি, এই ব্যাটারি
এই নিম্ন থেকে উচ্চে আধানকে পাঠানোর জন্য যে পরিমাণ শক্তি লস করছে সেই পরিমাণ কি শক্তি লাভ কি করছে, ওই আধান লাভ করছে। তাহলে আবার কি ওই শক্তি ওই আধান লাভ করে আবার চলে আসলো, আবার শক্তি দিয়ে পাঠালাম, আবার কি শক্তি লস করে চলে আসলো, আবার শক্তি দিয়ে পাঠালাম, আবার শক্তি লস করে চলে আসলো, আবার শক্তি পাঠালাম এবং ওই শক্তি কি এই যন্ত্রের মধ্যে দিয়ে শক্তি লস করে চলে আসলো। অ্যাকচুয়ালি ওই শক্তি লস করা মানে কি, এই আধানটি নিম্ন থেকে উচ্চে আসার জন্য এই তড়িৎ কোষ যে পরিমাণ কাজ করলো সেম পরিমাণ শক্তি তড়িৎ কোষে লস হলো, সেম পরিমাণ শক্তি আধান লাভ করলো এবং সেই আধান ওই শক্তিকে এই তড়িৎ যন্ত্রে ব্যয়িত করে আবার চলে আসলো। তাহলে অ্যাকচুয়ালি ওই শক্তি লস হচ্ছে মানে কি, ওই শক্তি লস হচ্ছে মানে ওই যে তড়িৎ যন্ত্র ও হয়তো বাল্ব জ্বলছে বা হয়তো ফ্যান চলছে বা বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র চলছে, ঠিক কি না? তার মানে এই ইলেকট্রনিক্স যন্ত্র চলার জন্য অবশ্যই কারেন্ট ফ্লো প্রয়োজন। তাহলে এই কারেন্ট ফ্লো করছে কে, এই তড়িৎ চালক বল করছে বা এই ব্যাটারি করছে। তাহলে এবং তুমি বলো যে, এবং তুমি অন্যভাবে ভাবো এই তড়িৎ যন্ত্র চলার জন্য অবশ্যই কি প্রয়োজন, শক্তি প্রয়োজন। তাই শক্তিটা পাচ্ছে কোথা থেকে, অ্যাকচুয়ালি তোমাকে একটু রিলেট করতে হবে তড়িৎ যন্ত্র চলার জন্য শক্তি প্রয়োজন এবং কারেন্ট প্রয়োজন। কারেন্ট মানে কি, যে একটা ইলেকট্রনিক যন্ত্র আছে, তাহলে ওই যন্ত্র এরকম চলবে না, তো ওই কারেন্ট ফ্লো করতে হবে। আর এই কারেন্ট ফ্লো করার জন্যই কি, ওই কারেন্ট ফ্লো করার জন্যই যে পরিমাণ শক্তি লস হচ্ছে সেম পরিমাণ শক্তি লাভ করছে আধান এবং সেম শক্তিটাই কি তড়িৎ যন্ত্র লস হচ্ছে। তাহলে প্রথমে প্লাস থেকে মাইনাস আসলো, শক্তি লস করলো, শক্তি শেষ, আবার এই আধানটা হাত পাচ্ছে, আমাকে আবার শক্তি দাও, ওকে আবার দিল শক্তি, আবার ও কি করলো খরচ করে চলে আসলো, আবার তো শক্তি, আবার কি শক্তি খরচ করে দিয়ে চলে আসলো। এটাই ব্যাপার হচ্ছে, সম্পূর্ণ এটাই ব্যাপার। তার মানে এই যে তড়িৎ চলক বল এর শক্তি যদি শেষ হয়ে যায়, কি বললাম, এর শক্তি যদি শেষ হয়ে যায় তার মানে ওই তড়িৎ চলক বল এবার কোনো আধানকে নিম্ন থেকে উচ্চে পাঠাতে পারবে না, তাহলে আধান ফ্লো হতে পারবে না। তাহলে আধান ফ্লো হচ্ছে না মানে কি, তাহলে এই তড়িৎ যন্ত্র সে চলার জন্য কোনো শক্তি পাবে না, তাহলে যে তড়িৎ যন্ত্র সে অফ হয়ে বসে থাকবে। এটাই তো ব্যাপার নেই, মেন ব্যাপারটা এটাই যে এই তড়িৎ যন্ত্র চলছে তার মানে কারেন্ট ফ্লো করছে। তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে মানে এই যন্ত্র চলার জন্য ও শক্তি পাচ্ছে, যে শক্তি কে দিচ্ছে, এই তড়িৎ চালক বল দিচ্ছে, ঠিক কি না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এর দুই প্রান্তে, কোথায় এটা আর এটা, তাহলে এর দুই প্রান্তে বিভব পার্থক্য বজায় রাখতে হবে, যার জন্য এই তড়িৎ চালক বল এই মাইনাস থেকে প্লাসে আধানকে পাঠাচ্ছে, ফলে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কেন বিভবের পার্থক্য আছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কনসেপ্ট শেষ না, এই নিম্ন থেকে উচ্চে পাঠানোর জন্য আমাকে যেই পরিমাণ কাজ করতে হলো, যেটাই আমার শক্তি লস সেটাই এর শক্তি বৃদ্ধি এবং ওটাই কি ওই শক্তি নিয়ে ফিরে আসলো। তাহলে এই মার্কারকে আমি যতক্ষণ নিম্ন থেকে উচ্চে পাঠাবো ততক্ষণ ও উচ্চ থেকে নিম্নে নামতেই থাকবে। তাহলে আমি উঠালাম নামছে, উঠালাম নামছে, উঠালাম নামছে, তাহলে আমার যখন শক্তি শেষ তার মানে আমি আর কাজ করতে পারবো না, তাহলে তখন এ আর ওই কন্টিনিউ যে প্রসেসটা করতে পারবে না, তার মানে কি ও কোনো শক্তি নাই, তার মানে কারেন্ট ফ্লো করতেও পারবে না। তার মানে আলটিমেটলি এই কারেন্ট ফ্লো হওয়া মানে কি মেন কিন্তু শক্তির সংরক্ষণটাই আসছে, তাই না? তাহলে এই যে তড়িৎ চালক বল বা এই যে ব্যাটারি, এর কাজ কি, এর কাজ হচ্ছে ওই ব্যাটারি মানে কি তড়িৎ উৎস, তাহলে এই তড়িৎ উৎসের কাজ কি, যে ওই আধানকে নিম্ন থেকে উচ্চে স্থানান্তরিত করা। তাহলে ওই তড়িৎ উৎস আধানকে নিম্ন থেকে উচ্চে স্থানান্তরিত করলে কি হবে, বিভবের পার্থক্য বজায় থাকছে এবং তার থেকে যেটা বেশি জরুরি, এই নিম্ন থেকে উচ্চে স্থানান্তরিত করার জন্য এই ব্যাটারি
যে পরিমাণ শক্তি লস হচ্ছে সেটাই ওই আধান শক্তি পাচ্ছে। সেম শক্তি নিয়ে ফ্লো হচ্ছে, যন্ত্র কাজ করছে। তাহলে এই তড়িৎচালক বল যখন শূন্য হয়ে গেল, মানে এই তড়িৎচালক বলের মধ্যে আর কোনো শক্তি নাই, তখন ওই তড়িৎচালক বল আর কোনো আধানকে নিম্ন থেকে উচ্চে পাঠাতে পারবে না। তার মানে কি কারেন্ট ফ্লো হবে না, তাহলে তড়িৎ যন্ত্র চলার জন্য কোনো শক্তি পাবে না। তাহলে অ্যাকচুয়ালি তড়িৎচালক বল আমরা কাকে বলবো? তড়িৎচালক বল বলতে আমরা বলবো যে এই তড়িৎ উৎসের মধ্যে দিয়ে, তাই তো, তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, এই তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক ধনাত্মক আধান স্থানান্তরিত করার জন্য যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাকেই আমরা কি বলবো? যে এই উৎসের তড়িৎ চালক বল, তাই তো। যে অ্যাকচুয়ালি কি এই নিম্ন থেকে উচ্চে কার মধ্যে দিয়ে? তড়িৎ উৎসের মধ্যে দিয়ে। আরে অ্যাকচুয়ালি এটাই তড়িৎ উৎস। তাহলে এই তড়িৎ উৎসের মধ্যে দিয়ে, তড়িৎ উৎস বা তড়িৎ সোর্সের মধ্যে দিয়ে একক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পাঠানোর জন্য যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, বা তুমি বলতে পারবে যে পরিমাণ শক্তি লস হয়, একই ব্যাপারটা, বা যে পরিমাণ ও কাজ করে, ব্যাপারটা একই। যে পরিমাণ শক্তি কাজ করছে সেটাই কি ওর শক্তি লস, মানে আধানের শক্তি গেইন করছে বা লাভ করছে, এটাই। তার মানে এই তড়িৎচালক বল কাকে বলবো? যে তাহলে এই তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক ধনাত্মক আধানকে স্থানান্তরিত করার জন্য যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা যে পরিমাণ কাজ করতে হয় সেটাই এর তড়িৎচালক বল, তাই তো। তাহলে এই নিম্ন থেকে উচ্চে স্থানান্তরিত করার জন্য ও যেই পরিমাণ কাজ করবে সেটাই আধান শক্তি লাভ করবে, এবং তার জন্যই বিভবের পার্থক্য বজায় থাকছে, এবং বিভবের পার্থক্য কি বজায় রাখার জন্য এ কাজ করছে, মানে নিম্ন থেকে উচ্চ আধানকে পাঠাচ্ছে, ফলে আধান শক্তি লাভ করছে, সেম শক্তি নিয়ে কেউ ফিরে আসছে, মানে এবং এই শক্তি দিয়ে তড়িৎ যন্ত্রটা জ্বলছে বা কাজ করছে। আবার ফিরে আসলো, আবার শক্তি লস, আবার কি করছে? এই যে ইএমএফ ও আবার পাঠাচ্ছে, আবার শক্তি লস, আবার বিভব পার্থক্য বজায় থাকছে, তাহলে আবার ওই শক্তি দিয়ে কারেন্ট ফ্লো করছে, আর কিছুই না। অ্যাকচুয়ালি এই তড়িৎচালক বল বলতেই বুঝাই মেন হচ্ছে শক্তি, তাই তো। এই তড়িৎচালক বল যখন শেষ, মানে আর কোনো শক্তি নাই, তার মানে কি ওই আধানকে নিম্ন থেকে উচ্চে পাঠাতে পারবে না, তাহলে বিভবের পার্থক্য সৃষ্টি হবে না, কারেন্ট ফ্লো হবে না, মানে তড়িৎ যন্ত্র চালু করার জন্য কোনো শক্তি পাবে না, মানে কারেন্ট ফ্লো অফ, মানে শক্তি সাপ্লাই করা অফ, ঠিক কি না? এবং যেটা বললাম এই ফোয়ারা তোমরা অবশ্যই দেখতে পাবে, যেখানে ফোয়ারা আছে, যদি না দেখে থাকো আমার এই থিওরি দেখার পর বা ভিডিও দেখার পর তোমরা অবশ্যই দেখবে যে যেখানে ফোয়ারা আছে তার পাশে অবশ্যই একটা মোটর আছে, এবং যে মোটরটা কি একে তড়িৎ মানে জলপ্রবাহের জন্য সোর্স হিসাবে কাজ করছে, এবং দেখবে অবশ্যই এই মোটর নিশ্চয়ই কোনো তড়িৎ যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে মোটর কি করছে? ওই মোটর কাজ করছে, তাহলে কাজ করার জন্য শক্তি পাচ্ছে কোথা থেকে? ওই বিদ্যুৎ শক্তি নিচ্ছে। তার মানে কি? তার মানে এখানেও জল ফ্লো করার জন্য যে সোর্স ও কাজ করবে, মানে কি শক্তি ও রূপান্তরিত করছে, ব্যাপারটা সম্পূর্ণ একই। তাহলে এই তড়িৎচালক বল সঙ্গে শক্তি তোমাকে রিলেট করতে হবে, শক্তি, তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য যে বলে রাখা, রিলেট করতে পারলেই তুমি তড়িৎচালক বল সম্পূর্ণ ক্লিয়ার। মানে তড়িৎচালক বল মানে কি তড়িৎ উৎস, তাই তো। তাহলে তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক ধনাত্মক আধানকে স্থানান্তরিত করার জন্য যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলবো? যে তড়িৎ চালক বল, ওই তড়িৎ উৎসে, ক্লিয়ার। তাহলে আমরা এই তড়িৎ চালক বলকে বুঝাই
যে উৎপন্ন তড়িৎ শক্তি বলতে পারি, উৎপন্ন তড়িৎ শক্তি বাই স্থানান্তরিত আধান, তাই তো? যে অ্যাকচুয়ালি কি এই স্থানান্তরিত আধানের মান যদি 1 হয়, কি বললাম, এই স্থানান্তরিত আধানের মান যদি 1 হয়, তাহলে যেটাই উৎপন্ন শক্তি সেটাই কি তড়িৎ চলক বল, তাই না? তার মানে তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক ধনাত্মক আধানকে স্থানান্তরিত করার জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটাই কি, বা যে কোনো শক্তি উৎপন্ন হয় সেটাই ওই ওই কোষের বা ওই উৎসের তড়িৎ চালক বল, তাই তো? তড়িৎ চালক বল। এবং যেহেতু আমাকে নিম্ন থেকে উচ্চে পাঠানোর জন্য বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পাঠানোর জন্য যেহেতু কাজ করতে হচ্ছে, সেহেতু অবশ্যই তাহলে ধনাত্মক আধানই তো হচ্ছে, তাই তো? তাহলে ধনাত্মক আধানকে কি মাইনাস থেকে প্লাসে নেওয়ার জন্য কাজ করতে হবে। কেন? আরে এই প্লাস তো প্লাসকে বিকর্ষণ করবে, তাহলে মাইনাস থেকে প্লাসে আমি কাকে পাঠাবো? তাহলে মাইনাস থেকে প্লাসে পাঠানোর জন্য কাজ কাকে করতে হবে? মানে অ্যাকচুয়ালি মাইনাস থেকে প্লাসে পাঠানোর জন্য কাজ করার জন্য অবশ্যই আমাকে ধনাত্মক আধানই ফ্লো করবে। তাহলে তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে এই একক ধনাত্মক আধানকে স্থানান্তরিত করার জন্য যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা যে পরিমাণ কাজ করতে হয় সেটাই ও তড়িৎ চলক বল। তাহলে তাহলে তড়িৎ চলক বল বলতে কি বোঝায়? তড়িৎ শক্তি বাই আধান। তাহলে একক কত হবে? এই একক কত হবে? উৎপন্ন শক্তি, শক্তি একক কি হয়? জুল বাই আধান মানে কুলম্ব। এই জুল পার কুলম্ব বলতে কি বোঝায়? ভোল্ট, তাই না? তোমরা তো পড়েছো যে বিভব চ্যাপ্টারে পড়েছো যে জুল পার কুলম্ব মানে ভোল্ট। তাহলে তড়িৎ চলক বলের একক মানে বিভব প্রভেদের একক মানে ভোল্ট। এবং তোমাদের আরেকটা জিনিস জানা উচিত যে এই তড়িৎ চলক বলের আরেকটা সংজ্ঞা বোঝায়, মানে তড়িৎ চলক বলের আরেকটি বিকল্প সংজ্ঞা বোঝায় যে মুক্ত বর্তনীর ক্ষেত্রে, কি বললাম, যে মুক্ত বর্তনীর ক্ষেত্রে কোন কোষের দুই প্রান্তের বিভব পার্থক্যকে ওই কোষের তড়িৎ চালক বল বলা হয়। কি বললাম? যে মুক্ত বর্তনীর ক্ষেত্রে, অ্যাকচুয়ালি মুক্ত বর্তনী বলতে বোঝায় যে সুইচ অফ অবস্থা, সুইচ অফ। মুক্ত বর্তনী মানে ওই বর্তনীর মধ্যে দিয়ে, মানে এই সার্কিট বা এই বর্তনীর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তাই তো? যে অ্যাকচুয়ালি এই তড়িৎ চালক বলে বিকল্প সংজ্ঞা বলতে বোঝায় যে মুক্ত বর্তনীর ক্ষেত্রে কোন কোষের দুই প্রান্তের বিভব পার্থক্যকেই ওই কোষের তড়িৎ চালক বল বলা হয়। এবং এর কারণটা কি? এর কারণ বা অ্যাকচুয়ালি এই মুক্ত বর্তনীর ক্ষেত্রে বা তড়িৎ প্রবাহ না হলে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্যকেই তড়িৎ চালক বল বলা হয়। এর কারণ তোমরা পড়বে, আমি তোমাদের যখন পড়াবো যে নষ্ট ভোল্ট, যখন পড়াবো নষ্ট ভোল্ট এবং ওই অভ্যন্তরীণ বিভব পতন এবং অভ্যন্তরীণ রোধ, তখন তোমাকে এটা যুক্তি দেবো যে, এবং সেই সময় তোমরা একদম 100% বুঝতে পারবে যে তড়িৎ চালক বলের বিকল্প সংজ্ঞা। যে কি বলে? যে মুক্ত বর্তনীর ক্ষেত্রে বা বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত না হলে কোনো কোষের দুই প্রান্তের বিভব পার্থক্যকেই ওই কোষে তড়িৎ চালক বল বলা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ইলেকট্রোমোটিভ ফোর্স কি, এবং এই ইলেকট্রোমোটিভ ফোর্স কোনো ওই নিউটনের কোনো কিন্তু ফোর্স না। এটা 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 অ্যাকচুয়ালি কি বোঝায়? যে আধানকে স্থানান্তরিত করার জন্য উৎপন্ন শক্তি বা কার্য। ওর একক কি হয়? ভোল্ট। এবং অ্যাকচুয়ালি বিভব পার্থক্য মানে কি? তড়িৎ চালক বল। কোন ক্ষেত্রে? মুক্ত বর্তনীর ক্ষেত্রে, তাই তো? এবং তুমি এখানে দেখে নাও যে আমরা কি দেখি? আমরা দেখি যে আমরা পড়ার সামনে দাঁড়াই, আমরা পড়ার সামনে দাঁড়িয়ে আমরা দেখি যে হ্যাঁ জল ফ্লো হচ্ছে। তার মানে কি? আমরা যেটা দেখছি সেটা আমাদের এক্সটার্নাল, মানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ওর বহির্বর্তনী দেখতে পাই। তাহলে অ্যাকচুয়ালি কি জল ফ্লো হওয়া আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে
এই যে এই সিস্টেমটাকে আমরা কি বলি, তার এক্সটার্নাল সার্কিট। বাট জল ফ্লো কে করছে বা কেন করছে সেটা আমরা দেখি না। আমরা ফোয়ারার সামনে গিয়ে আমরা শুধু ওই যে ফোয়ারার তার শুধুমাত্র যে সৌন্দর্য সেটাকে উপভোগ করি, কিন্তু কখনোই খুঁজতে যায় না যে কোথায় মোটর আছে, কোথায় মোটর সেটা আমরা দেখতে যাই না। তার মানে কি, যে যেটা আমরা দেখতে যাই না ওটাকে আমাদের ইন্টারনাল সার্কিট, তাই তো? যে আমাদের চোখ, নাক, কান, গলা এগুলো সব কি আমাদের ইন্টারনাল, বাট ভিতরে যে পাকস্থলী, হৃৎপিণ্ড ওগুলো দেখতে পাই না, ওগুলো সব ইন্টারনাল, তাই তো? যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা আমাদের কি এক্সটার্নাল সার্কিট। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট ফ্লো হচ্ছে বা তড়িৎ যন্ত্র কাজ করছে। তাহলে এই তড়িৎ যন্ত্রের কাজ করা বা এই সার্কিট মানে কি আমাদের এক্সটার্নাল সার্কিট, আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সার্কিট, এটা আমাদের ইন্টারনাল সার্কিট। তার মানে এটাকে আমাদের ইন্টারনাল, এটাও ইন্টারনাল, এটা আমাদের এক্সটার্নাল। যে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট র্যাঙ্ক করলো, ভালো রেজাল্ট করলো, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি দেখি, আমরা শুধু উপরটা দেখি, হ্যাঁ সেটা বেশ ভালো রেজাল্ট করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই রেজাল্টের পিছনে যে কত কারণ ছিল, কত স্যাক্রিফাইস ছিল, ওই রেজাল্টের পিছনে কতটা জোর এফর্ট ছিল, কতটা খাটনি ছিল, সেটা আমরা অতটা কিন্তু অনুভব করতে পারি না। অ্যাকচুয়ালি সেটাই ওর ইন্টারনাল সার্কিট, তাই তো? যে হ্যাঁ ভালো রেজাল্ট করলো, সেটা আমরা কি আমরা এক্সটার্নাল। আর ইন্টারনাল সেটা কতটা স্যাক্রিফাইস করেছে, কতটা খেটেছে, ওটা হচ্ছে ওর ইন্টারনাল সার্কিট। ক্লিয়ার? তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে তড়িৎচালক বল কি, এবং তোমাকে মেইন তোমাকে তড়িৎচালক বল করতে হবে শক্তি সঙ্গে রিলেট করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোনো সমস্যা থাকলে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।